আপনার মাধ্যমে আমি হাউজের জানাতে চাই, সে এখন অবশ্য জেলের মধ্যে আছে। আলিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান, সেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমিটির মধ্যে একজন নটোরিয়াস ক্রিমিনালকে বিগত সরকার বসিয়ে দিয়েছে। তাই আমি আশা করব পরিচালন কমিটির ক্ষেত্রে নিয়ম নির্দেশিকা নির্দিষ্ট করা হোক যে কারা ইউনিভার্সিটি, কারা কলেজে পরিচালন কমিটির অন্তর্ভুক্ত হতে পারবে, তাদেরও শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন, সেটাও খুব সঠিকভাবে যাতে মূল্যায়ন হয়, সঠিকভাবে যাতে দেখভাল হয়, তারও ব্যবস্থা করা দরকার। স্যার, আমরা বিগত 15 বছরের কথা একটু এই জন্যই চর্চা করছি, কারণ আমিও শিক্ষিত, আমিও ডিগ্রি অর্জন করেছি। আমার সাথে যারা ডিগ্রি অর্জন করেছে তারাও প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখে, তাদের ক্ষোভের কথাটা আজকে আমি এখানে তুলে ধরছি। স্যার, শিক্ষিত বেকার যুবকদের চাকরির কোনো দিশা ছিল না, আর যদি অল্প কিছু চাকরি হয়েছিল তারা এত দুর্নীতি করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। স্যার, এখন কলেজে গেস্ট লেকচারারদেরকে দিয়ে কলেজের কাজ মিটিয়ে নেওয়া হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে যে কর্মচারী আছে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ, যেখানেই বলুন না কেন, কন্ট্রাকচুয়ালের মাধ্যমে চালাচ্ছে। ফলে সে সমস্ত জায়গাতে সেইগুলোকে ফুল টাইম যাতে করা যায়, এবং গেস্ট লেকচারার যারা আছেন সমকাজে সমবেতনের কথা স্যার বললেন, আগে এক বক্তা বললেন, আমিও সহমত যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সমকাজে সমবেতনের ব্যবস্থা তাদের করা দরকার। স্যার, সাথে সাথে স্যাক্ট নিয়ে যে সমস্যা, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন একটা, তারা যখন গবেষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে তারা ফুল টাইমারদের মতো সমান সুবিধা পাচ্ছে না, ফলে কোনো না কোনো অংশে তারা পিছিয়ে পড়ছে। শুধু তাই নয় স্যার, তা বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা তারা পেলেও কিন্তু একজন সরকারি কর্মচারী হিসাবে যে হেলথ স্কিমের মধ্যে আসা দরকার সেক্টর তারা পায় না। আমি অনুরোধ করব সেক্টরের মধ্যে যারা আছেন তাদের যে সমস্যাগুলো আছে উচ্চশিক্ষায় গতি আনার জন্য তাদের যে ভূমিকা আছে, আরও তাদের উন্নততর তাদের কাছ থেকে পরিষেবা পাওয়ার আশায় তাদের যে সমস্যাগুলো আছে সমাধান করার। স্যার, আসলে এখানে একটা বাজেটে একটা বড় অঙ্ক দেখাচ্ছে, অ্যাকচুয়াল উচ্চশিক্ষায় কিন্তু ব্যয় নয়। আমরা যতটা ইনভেস্ট করব উচ্চশিক্ষায় আমাদের স্টেটের জন্য, আমাদের রাজ্যের ফিউচারের জন্য অতটাই উত্তম। স্যার, বর্তমানে অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী এবং স্টেটের বিভিন্ন দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 2200টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যে আছে। কিন্তু বিগত 15 বছরে দেখছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ বা বেসরকারিকরণের দিকে একটা ব্যাপক ঝোঁক নিয়েছিল। আমি অনুরোধ করব এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল অডিট করা হোক, স্পেশাল অডিট করা হোক, কোন তথ্যের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে এদেরকে এই আপনার এই সার্টিফিকেট প্রদান বা এই সুযোগগুলো দেওয়া হলো। কারণ স্যার, আমরা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো করতে গেলে যে ফিক্সড ডিপোজিট হিসাবে, এন্ডোমেন্ট ফান্ড হিসাবে 10 কোটি টাকা সেখানে রাখার কথা ছিল, এবং সিকিউরিটি ডিপোজিট হিসাবে 1 কোটি টাকা ফিক্সড করে তার পেপার রাজ্য সরকারের হাতে দেওয়ার কথা ছিল। এমন স্যার তথ্য আছে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই যে 10 কোটি টাকার এন্ডোমেন্ট ফান্ড সেটাও ভেঙে বা সেটাও তুলে নিয়ে অন্য খাতে খরচ করছে, যেটা সম্পূর্ণরূপে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে রমস কন্ডিশন আছে তার বহির্ভূত কাজ করছে। স্যার, বিভিন্ন জায়গাতে দেখলাম প্রাইভেট বিএড কলেজ, ডিএলএড কলেজ, ল কলেজ থেকে শুরু করে যেভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে প্রাইভেট কলেজগুলো, ফলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো না কোনো জায়গায় যেমন মার খাচ্ছে, উল্টে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকচিক্য আড়ালে যেভাবে হেভি অংশের একটা ফিজ নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে গ্রামীণ যারা আছে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা এই ফিজ বেয়ার করার পক্ষে তারা অকৃতকার্য হচ্ছে, ফলে তারা হায়ার এডুকেশন থেকে কোনো না কোনো জায়গায় পিছিয়ে পড়ছে। এমনি স্যার যদি তথ্য যদি আমরা দেখি ভারতবর্ষের জাতীয় গড় শিক্ষার হারে 80.9%, সেখানে যদি আমরা একটু এগিয়ে আছি পশ্চিমবঙ্গে 82.6%। কিন্তু স্যার, একটা জিনিস যদি আমি লক্ষ্য করি, খুবই পরিতাপের বিষয়, 18 থেকে 23 বছর বয়সে উচ্চশিক্ষা গ্রহণের জাতীয় গড়
29.5%। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 18 থেকে 23 বছরের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মাত্র 26.3%। জাতীয় গড় থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। স্যার, এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তার জন্য দরকার সুনির্দিষ্ট রূপরেখা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়নের জন্য যে সমস্ত দরকার, যেমন ইকুইপমেন্ট থেকে শুরু করে, হিউম্যান রিসোর্স থেকে শুরু করে, এবং সাথে সাথে আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদেরও অ্যাক্টিভিটিটা অনেকটা এর উপর নির্ভর করছে। স্যার, এই বাজেট বইতে বেশ কয়েকটা পয়েন্ট আমি লক্ষ্য করছিলাম, যেমন এখানে সামাজিক শিক্ষার বিষয়ে যেখানে বলা হচ্ছে এই বিগত অর্থবর্ষে 10,90,96,96,000 টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটা স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মাধ্যমে খরচ করা হবে বা সরকার পোষিত সংস্থার মাধ্যমে। কিন্তু স্যার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব, বিশেষ করে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মাধ্যমে যে টাকা খরচ করা হয়েছে এটার অডিট করানো হোক। কারণ এ ধরনের অনেক তথ্য দেখা গিয়েছে, পাইয়ে দেওয়ার নাম করে শুধু দলের লোকটাকে পাইয়ে দিয়ে প্রকৃত অর্থে যে কাজ খরচ করা দরকার তার পরিবর্তে হরিলুট চলেছে। এটা তদন্ত করা হোক। স্যার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা আমরা পূর্বেকার বক্তারা চর্চা করেছে। আমিও গ্রাম থেকে এসেছি, গ্রামীণ সমস্যা এটা একদম, যে কোনো রকম জামানত ছাড়াই সর্বোচ্চ 10 লক্ষ টাকা একজন ছাত্র শিক্ষাঋণ হিসাবে পেতে পারে। কিন্তু এখানে 1,08,554 জন শিক্ষার্থীকে এই লোন দেওয়া আছে বলে উল্লেখ থাকলেও আমি আশা করব জবাবে আসলে মাননীয় মন্ত্রী মহাশয় উত্তর দেবেন অ্যাপ্লিকেশনের সংখ্যাটা কত। এই অ্যাপ্লিকেশনের সংখ্যা দেখলে বোঝা যাবে কিভাবে এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। এই ধরনের অনেক ঘটনা আছে স্যার, যে অ্যাপ্লিকেশন করেছে, ব্যাংকগুলো একাধিকবার বিভিন্ন ধরনের ভেরিফিকেশনের নাম করে ডিলে করছে, তাদের কার্ড কাটছে। আমার তো মনে হয় এই সমস্যার সুরাহার জন্য উচ্চশিক্ষা দপ্তরের একটা নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া দরকার, অথবা যেই ব্যাংকগুলো সরাসরি ঋণ দিতে প্রস্তুত, ওই ঘুরানো টাইম কিল করা বাদ দিয়ে তাদের কয়েকটি ব্যাংকে দরকার লাগলে সে পলিসি তৈরি করে নির্দিষ্ট করে দেওয়া দরকার। অন্তত যারা অ্যাপ্লাই করছে ঋণ নেওয়ার জন্য শিক্ষা ঋণ, তারা সহজেই যাতে পেতে পারে। স্যার, আমি বারবার বলে এসেছি বিগত সরকারের আমলে, এখানে দেখছি এটা অবশ্যই পজিটিভ, যে আইআইটি আইআইএম এর মতো প্রতিষ্ঠান কলকাতা শহর থেকে দূরে করছে। অবশ্যই সবটাই যেন আমরা দেখছি কলকাতা কেন্দ্রিক হয়ে উঠছে। সে শিক্ষা পরিষেবা নিতে, স্বাস্থ্য পরিষেবা নিতে হলেও আমাদের গ্রামগঞ্জ থেকে কলকাতামুখী হতে হচ্ছে। যখন না অল্টারনেটিভ আমরা ব্যবস্থা করতে পারবো, অল্টারনেটিভ শহর না তৈরি করতে পারবো, অল্টারনেটিভ শিক্ষা প্রতিষ্ঠান না তৈরি করতে পারবো, তাহলে গ্রামীণ এরিয়ার যে সমস্যাগুলো সহজেই সমাধান হবে না। আজকে ভাবতে অবাক লাগবে, ঝাড়গ্রাম থেকে একজন মানুষ যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসে মাস্টার্স করার জন্য, তাহলে তার জন্য তার থেকে দুর্ভাগ্য আমাদের, আমরা যারা আইন তৈরি করার জায়গায় এসে বসে আছি। স্যার, এটাকে সাধুবাদ জানাই। শুধু এটা নয় স্যার, আরো যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো দরকার, কলকাতা লাগোয়া নয়, প্রত্যন্ত এলাকাতে বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে যে তথ্য দেখা যাচ্ছে, শহর থেকে গ্রামীণ এরিয়ার মহিলারা শিক্ষায় পিছিয়ে আছে, তাহলে এই বৈষম্য দূরীকরণ হবে। ঝাড়গ্রামে স্যার আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা আছে, অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। এখানে বিরোধিতা করার কোনো জায়গা নাই। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, আদিবাসীদের জন্য কত % সংরক্ষণ হবে, এর পলিসির কথা কিন্তু এই বাজেটে স্পষ্ট নয়। আমি আশা করব আদিবাসী সম্প্রদায়ের একটা হেভি অংশের মানুষের যাতে এই ইউনিভার্সিটিতে সংরক্ষণ থাকে, সেটাও ঘোষণা করা হোক। শুধু তাই নয়, এটা কোন মাধ্যমে পড়ানো হবে। আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি সাঁওতাল মাধ্যম শিক্ষা বোর্ড, কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি। আমি আশা করব সরকার আগামী দিনে সেটা নিয়ে ভাববেন এবং সাঁওতাল মাধ্যম শিক্ষা বোর্ডের ব্যবস্থা করবেন। কিন্তু এই ইউনিভার্সিটি কোন মাধ্যমে পড়ানো হবে, কোন সাবজেক্ট কি কি ডিপার্টমেন্ট থাকবে, সে নিয়েও কিন্তু ধোঁয়াশা থেকে গিয়েছে। স্যার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছে সরকার,
অবশ্যই এটা খুব ভালো জিনিস যে স্পোর্টস ইউনিভার্সিটি, বিগত সরকারের আমলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, স্পোর্টস ইউনিভার্সিটির বিল পাস হয়েছিল, অল্প একটা কাজে শুরু হয়েছে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু শুধু একটা স্পোর্টস ইউনিভার্সিটি করে দিলে খেলার মান উন্নততর হয়ে যাবে এটা আমি একবারের জন্য বিশ্বাস করি না। তার আগে স্যার ইন্টার কলেজ যে টুর্নামেন্ট হতো, ইন্টার ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট হতো, স্পোর্টস ফ্যাকাল্টি বা স্পোর্টস ডিপার্টমেন্টের যে দুরবস্থা আছে সেইগুলো কিন্তু আমাদেরকে দূরীকরণ করতে হবে। ইউনিভার্সিটিতে গেলে দেখা যাবে যে স্পোর্টস অফিসার সেখানে খুঁজে পাওয়া যায় না, সে পদ শূন্য হয়ে পড়ে আছে। এগুলো কিন্তু দ্রুততার সাথে নিয়োগ করতে হবে। স্যার জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কথা, জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেক বিরোধ আছে, অনেক মতামত আছে, অনেক ডায়লগ বিনিময় আছে, কিন্তু এখানে যেহেতু এনইপি 2020 বাস্তবায়নের কথা বলা হয়েছে, স্যার বাস্তবায়ন করতে গেলে যেগুলো দরকার সর্বপ্রথম প্রয়োজন শিক্ষক, পরিকাঠামো, রিসার্চ গ্রান্ট, একাডেমিক সংস্কারের জন্য যে নির্দিষ্ট অর্থের প্রয়োজন এই বাজেটে কিন্তু স্যার সেইভাবে উল্লেখ নাই। স্যার উচ্চশিক্ষায় নারীদের ক্ষমতায়নের জন্য যে প্রজেক্টটা নিয়ে এসেছে অবশ্যই স্যার পজিটিভ, কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, শুধুমাত্র নারীদের উচ্চশিক্ষায় নারীদের পার্টিসিপেন্টের কথা বললে হবে না, ডেটা কিন্তু স্যার আলাদা বলছে। নারীদের থেকে স্যার উচ্চশিক্ষায় ড্রপ আউটে পুরুষরা এগিয়ে মেল, যেখানে উচ্চশিক্ষায় অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী উচ্চশিক্ষায় ড্রপ আউট মেল 18 to 23%, আর ফিমেল 13 to 17%। তাহলে আমাদের মতো ছেলে যারা আছে তাদের জন্য তো কিছু প্রজেক্ট নিয়ে আসতে হবে। তারপরেও বলছি স্যার এখানে যে 50,000 টাকা করে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হলে 50,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, আমি আবার রিপিট করছি, এই হাউসে বলেছি এককালীন এই দেওয়ার আমি বিরোধিতা করব। আমি মন্ত্রী মহাশয়কে বলবো এটা বিবেচনা করা দরকার, কারণ আমরা বিরোধী দল, বিরোধিতার জন্য বিরোধিতা করব ওটা নয়, রাজ্যের ভালোর জন্য অবশ্যই বিরোধিতা করব। তো এককালীন অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে যদি এই ধরনের হয়, তাহলে যে কেউ অ্যাডমিশন নিল, 50,000 টাকা তার ব্যাংকে ক্রেডিট করিয়ে নিল, তারপরে যদি উচ্চশিক্ষা থেকে সে দূরে সরে যায়, তাহলে এই যে লক্ষ্য নিয়ে এই ফান্ড বরাদ্দ করা হচ্ছে, প্রায় ফান্ডের পরিমাণ 1000 কোটি টাকা, তাহলে কিন্তু লক্ষ্য পূরণ হবে না। তাই সেমিস্টার ওয়াইজ 3টে পার্টে বা 4টে পার্টে কোর্স কমপ্লিট করার সাথে সাথে 50,000 টাকা